করা হয়েছে। আর আজকে আমরা সকাল থেকে দেখেছি মূলত এই কার্যক্রমে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন স্বজন, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মনে করছেন, গত ১.৫ বছর ধরে অপেক্ষায় আছেন এই রায়ের বাজার কবরস্থানে তাদের প্রিয়জনকে কবর দেওয়া হয়েছিল, তাদের কবরগুলো শনাক্ত করা হবে। সেই অপেক্ষার মূলত অবসান ঘটতে যাচ্ছে। আজকে এই যে কার্যক্রম শুরু হয়েছে তার মধ্য দিয়ে হয়তো ধীরে ধীরে তারা জানতে পারবেন কোন কবরে তাদের প্রিয় মানুষটি শায়িত। আমরা সকাল থেকে এখানে অবস্থান করে দেখেছি স্বজনদের পাশাপাশি আমরা বেশ কিছু উৎসুক জনতার ভিড়ও এখানে দেখেছি। মূলত এই যে কবরগুলো শনাক্ত করা হচ্ছে, গত ১.৫ বছর পর এই কবর কবরগুলো থেকে মরদেহ তোলা হবে এবং সেটার ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে পরবর্তীতে তাদের স্বজনদের কাছে এই মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হবে এবং কেউ চাইলে এই রায়ের বাজার কবরস্থানে আবার দাফন করতে পারবেন। এমনটাই আমাদেরকে এখানে যারা সিআইডি প্রধান বা সিআইডি প্রধান এবং যারা মূলত এই লাশ কবর শনাক্তকরণ কাজে যুক্ত তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি একজন স্বজন মূলত তিনি এখানে এসেছেন। তিনি বলছেন তার সন্তান এখানে শায়িত, অর্থাৎ এই ১১৪ কবরের একটিতে তার সন্তান আছে। আমরা একটু তার সঙ্গে কথা বলার জানার চেষ্টা করব। আপনার কে আছে এখানে বা আপনি কবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদ মিরাজের বাবা আব্দুর রব, যাত্রাবাড়ি থেকে। আপনারা জানেন গণহত্যা যে চালিয়েছিল, সেই গণহত্যার আজকে ১ মাস ১৭ দিন, ১ বছর ৭ মাস হয়ে গেছে, ৭-৮ মাস হয়ে গেছে। আমরা সারা বাংলাদেশে শহীদ পরিবাররা আমরা যেভাবে পেরেছি রাষ্ট্রীয়র কাছে আমাদের কাগজগুলা যে গণহত্যা চালিয়েছিল, এখানে বেআরিভাবে যে লাশগুলো দাফন করা হয়েছিল সেই সমস্ত করার জন্য আমরা এখানে এসেছি। এখানে আজকে 10টা আবেদন হয়েছে। সেই 10টা আবেদনের মধ্যে আমাদের যাত্রাবাড়িতে পেয়েছে 2 জন। সেই প্রেক্ষিতে এখনও জানি না, আপনাদের অশেষ দোয়ায় চেষ্টায় আল্লাহর রহমতে যদি আমরা আমাদের পরিবারকে যে আমরা লাশগুলা শনাক্ত করতে পারি। আমি আমার মিরাজকে পেয়েছি। আমি যাত্রাবাড়ি শহীদ মিরাজের বাবা আব্দুর রব। আমার সন্তানকে আমি 5ই আগস্টে পেয়েছি। আমি আমার সন্তানকে লাশটা আমার কাঁধে নিয়েছি, কিন্তু যে সমস্ত মায়েরা বাবারা তার সন্তানকে এখনো পায় নাই, তাদের পাশে আজকে এখানে আমি এসেছি, দাঁড়িয়েছি তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদেরকে মনের শক্তি জোগাড় করার জন্য এখানে এসেছি আমরা শহীদ পরিবার। তাদেরকে আমার সন্তানকে পেয়েও তো আমার তৃপ্তি মিটে নেই, যারা পায় নাই সেই সমস্ত পরিবারের মা বাবার ভাই বোনের কী অবস্থা। তাই আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই, এখান থেকে যে সমস্ত লাশগুলো সমস্ত করা হবে, ডিএনএ টেস্ট করা হবে। ডিএনএ টেস্টের মাধ্যমে পরিবার হাতে যখনই তার সন্তানকে ফিরে পাবে, সেই পরিবারটা আমার মতো কিছুটা হইল একটু শান্তি পাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি শুনছিলাম, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম মূলত এখানে শুধুমাত্র স্বজনরাই আসেননি, বরঞ্চ কিছু উৎসুক মানুষও এসেছেন। এবং আমরা যার সঙ্গে কথা বলছিলাম তিনি শহীদ মিরাজের বাবা। তিনি তার সন্তানকে খুঁজে পেলেও যে সকল বাবা বা মা তাদের সন্তানকে খুঁজে পাননি এবং এখনও তাদের লাশ বুঝে পাননি, তাদেরকে সমবেদনা জানানোর জন্যই মূলত তিনি এখানে এসেছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, 2024 সালের জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি সারা বাংলাদেশেই যখন ছাত্র জনতার আন্দোলনে উত্তাল চারপাশ ছিল, একেবারে সরকার পতনের আন্দোলনে চারদিকে যে বিক্ষোভ চলছিল এবং একই সঙ্গে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা চলছিল, সেই সময় একের পর এক মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আসে এবং অন্যান্য ঢাকার যে অন্যান্য হাসপাতালগুলো রয়েছে সেসব হাসপাতালেও অনেক মরদেহ আসে। এর মধ্যে কিছু কিছু মরদেহ স্বজনরা সে সময় বুঝে নেন এবং কিছু মরদেহ যাদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি, তাদের মরদেহগুলো আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে এই রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়। আমরা আঞ্জুমান মুফিদুলের সঙ্গে কথা বলে জেনেছি এখানে মূলত জুলাই এবং আগস্ট মাসে মোট 114টি লাশ দাফন করা হয়েছিল এই রায়েরবাজার কবরস্থানে, যাদেরকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় এবং পরবর্তীতে গত 1.5 বছরে বেশ কয়েকজন স্বজন তাদের কাছে আঞ্জুমান মুফিদুলের কাছে যে সংরক্ষিত ছবি রয়েছে তার দেখে এখানে শনাক্ত করেন এবং
তারা দাবি করেন এই রায়েরবাজারের ব্লক 4-এ তাদের সেই 114টি কবরের মধ্যে তাদের স্বজনরা রয়েছেন এবং সেটা জেনেই মূলত তারা এখানে তারা গত 1.5 বছর ধরে তাদের কবরগুলো যেন শনাক্ত করা হয়, সেই জন্য তারা এখানে বারবার আসছিলেন। আমরা আরেকজন স্বজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনার কে আছেন ভিতরে? আপনার আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আমার স্বামী কি নাম আপনার স্বামীর নাম? শহীদ মোহাম্মদ রফিকুল ইসলাম। কিভাবে নিখোঁজ হয়েছিলেন সেই সময়টাতে? ভাই আমার কাছে প্রশ্ন করেন, আমি পড়ে যাব। 19 জুলাই থেকে বলেন। আমরা ওনার শুনছিলাম একজন শহীদ পরিবার, আমরা একটু তার ছেলের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার কে হয় এখানে এবং আমার বাবা গত 19 জুলাই আমার বাবাকে আপনার গোলাপবাগ, আমাদের যাত্রাবাড়ি গোলাপবাগ থেকে আমার বাবাকে খুবই নৃশংসভাবে হত্যা করা হয় এবং পরবর্তীতে আমি অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারি যে আমার বাবাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে এখানে দাফন করা হয়। এখন পরবর্তীতে অনেক নিজের ফিলিংস যদি বলতে চাই, যে অনেক নিজেকে মানানোতেও অনেক কষ্ট হয় যে মানুষ কিভাবে পারে যে এত নির্মমভাবে নৃশংসভাবে মারতে। কারণ কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না যে এত মানে বাজেভাবে একটা মানুষকে হত্যা করা। এখন যে আমরা এখানে আসলাম এবং সরকার কর্তৃক আমাদের ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য আমাদেরকে ডাকা হলো। এখন অবশেষে যে সরকারের কাছে আর কি একটা ধন্যবাদ দিতে হয় যে অবশেষে যে আপনি শুনছেন, এটাই অনেক। বিকজ ইন্ডিয়ান সহজে তো আর এই কথাগুলো শুনে না এবং তাদেরকে শত শত বার বলা হয়েছে, এরপরেও তারা কোনোভাবে নিজেদের গায়ে কোনো কিছু লাগায় নেই। মানে তাদের কথা হচ্ছে যে কাদামাটি আছে, আরও কাদামাটি লাগাবো। অবশেষে যে আমাদের কথা শুনলো। এই যে প্রায় দীর্ঘ 1.5 বছর পর আপনাদের যাদেরকে হারিয়েছেন তাদের কবর শনাক্তের কার্যক্রম শুরু হয়েছে, এটাকে কিভাবে দেখছেন সব মিলিয়ে? এটাকে মানে দুই তরফায় এখন দেখা হচ্ছে। যে একতরফা বলতে গেলে যে ভালো হচ্ছে যে না, আমরা অ্যাটলিস্ট আমার বাবা যেখানে শায়িত আছেন ওখানে আমি যেয়ে অ্যাটলিস্ট জিয়ারতটা করতে পারবো। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এত লেট করার কারণটা কি ছিল, তাদের এক্স্যাক্ট কারণটা ছিল কি। এবং এটা সবশেষে একটা কথাই দাঁড়াচ্ছে, তারা যাচ্ছে হচ্ছে নির্বাচন, যেন দেশটাকে আরো বেশি লুটপাট করে খেতে পারে, আওয়ামী লীগের দ্বিতীয় একটা সমাজ যাতে তারা দাঁড় করাতে পারে। আপনার কি আজকে যেখানে লাশ উত্তোলন করা হচ্ছে সেখানে যেতে পেরেছিলেন এবং কি বলছে সিআইডি প্রধান? আমি এখন পর্যন্ত ওখানে যেতে পারিনি। আমি সিআইডি প্রধানকে আমি রিকোয়েস্ট করেছি যে আমাকে একবার হলেও যেন ওখানে যেতে দেওয়া হয়। এখন স্যার বলেছেন যে আমাকে যেতে দেওয়ার জন্য, ভিতরে গেলেন যে পারমিশনের জন্য। এখন দেখি কি হয়। ধরেন দীর্ঘ 1.5 বছর পর এখানে কবরগুলো থেকে মরদেহ উত্তোলন করা হচ্ছে এবং যদি কোনোভাবে শনাক্ত হয় এখানে আপনার বাবা ছিলেন এবং আপনার বাবার কবর যদি শনাক্ত হয়, সেক্ষেত্রে আপনারা কি তার মরদেহের যে অবশিষ্টাংশগুলো সেগুলো নিয়ে যাবেন নাকি এখানেই দাফন করবেন? আমার বাবার যেহেতু একজন শহীদ হয়েছেন এবং শহীদ বুদ্ধিজীবীতে যেহেতু আমার বাবার কবরটা দাফন করা হয়েছে, সেক্ষেত্রে আমি আর কোথাও আমার বাবার লাশটাকে আমি সাহিত্য করতে চাচ্ছি না। আমি এখানেই একমাত্র আমার বাবার লাশটাকে আমি রেখে দিতে চাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম মূলত এখানে যারা এসেছেন তারা প্রত্যেকেই এক বুক হাহাকার, এক বুক হতাশা নিয়ে এখানে এসেছেন। তারা মনে করছেন তাদের যে প্রিয় মানুষটি, কারো বাবা, কারো স্বামী, কারো বা সন্তান এখানে শায়িত আছেন। অর্থাৎ সেই 114টি কবরের মধ্যেই কেউ হয়তো তাদের 114টি কবরের মধ্যেই হয়তো আছেন তাদের প্রিয়জন আছেন। সেই জায়গাগুলো থেকে তারা এখানে এক বুক হাহাকার এবং হতাশা নিয়ে এসেছেন। তারা মনে করছেন এই যে কার্যক্রম শুরু হলো, কবর থেকে লাশ উত্তোলন কার্যক্রম শুরু হলো এবং পরবর্তীতে সেখান থেকে ডিএনএ সংগ্রহের মাধ্যমে যদি সেই কবরগুলো শনাক্ত হয়, তার মধ্য দিয়ে হয়তো তাদের যেই দীর্ঘ 1.5 বছরের যে আক্ষেপ, হতাশা, সেটার অবসান ঘটবে। সেই জায়গা থেকেই মূলত তারা এখানে এসেছেন। আমরা যাদের সঙ্গে কথা বলছি, বিশেষ করে স্বজন যাদের সঙ্গে কথা বলছি, তাদের সকলের মাঝেই আমরা দেখেছি এক ধরনের বিষাদ বয়ে যাচ্ছে।
কারণ তাদের প্রিয় মানুষটিকে 2024-এর জুলাই আগস্ট মাসে যখন হঠাৎ করে নিখোঁজ হয়ে যান, তারপর থেকে যখন তাদেরকে পাওয়া যাচ্ছিল না, তারপর থেকেই মূলত তাদের মধ্যে এক ধরনের বিষাদ কাজ করছে। দীর্ঘ অপেক্ষার পর হয়তো তারা জানতে পারবেন তাদের প্রিয় মানুষটি কোন কবরে শায়িত ছিল। দর্শক, আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে সিআইডি প্রধান আমাদেরকে জানিয়েছেন এই যে কবরগুলো শনাক্ত কার্যক্রম, এটা আন্তর্জাতিক যেই স্ট্যান্ডার্ড আদর্শ মান সেটা অনুসরণ করেই করবেন এবং এখানে যে প্রক্রিয়াটা হবে মূলত এই কবরগুলো থেকে মরদেহের যেই অবশিষ্টাংশ যাই পাওয়া যায় সেখান থেকে সেটার ডিএনএ সংগ্রহ করা হবে এবং সেই ডিএনএ সংগ্রহ করার পর কবরগুলোকে শনাক্ত করা হবে এবং তার পরবর্তীতে যারা এখানে আবেদন করেছেন ইতিমধ্যে এবং একই সঙ্গে যারা আসবেন তাদের ডিএনএর সঙ্গে মিলিয়ে কবরগুলোকে শনাক্ত করা হবে এবং পরবর্তীতে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। দর্শক, রায়েরবাজার কবরস্থান থেকে